AGT Live 24/7. This is AGT Live 24/7. ঢাকা বিশ্ববিদ্যালয় 144 ধারা, প্রতিহিংসার গুলিবর্ষণ, মুহূর্তেই শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও কয়েকজন মাটির বীর সন্তান। মূল কারণ তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবি। সেই থেকে শুরু। তারপর 1999 খ্রিস্টাব্দ 17 নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয়, যাতে 188টি দেশের সমর্থন ছিল। ব্যাস, সেই থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশ সমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। 21শে ফেব্রুয়ারি শুধু বাঙালিদেরই নয়, গোটা বিশ্বে, সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 52 সালের এই দিনটি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব, শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। 52 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের রক্তের বিনিময়ে শৃঙ্খল মুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা ও মায়ের ভাষা। এইভাবেই বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল, তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। 21-এর অমর সঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? প্রশ্ন হচ্ছে, বাঙালির চিরচেতনার প্রতীক 21শে ফেব্রুয়ারি এই বছর অর্থাৎ 2025 ইংরেজিতে কি সেইভাবেই পালিত হবে? সেই চিরাচরিত গৌরব গাঁথার উদযাপন কেমন হতে যাচ্ছে এই বছর বাংলাদেশে? এই উপলক্ষে বলতে গিয়ে বেশ কয়েকজন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সমাজ সচেতক এবং উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ থেকে আগত পর্যটকদের মধ্যেও একটাই বার্তা: 21 ছিল, 21 আছে, 21 থাকবেই। এবছরও 21শে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বিশিষ্ট পদার্থবিদ, শিক্ষাবিদ, রবীন্দ্র চেতনার কিংবদন্তি জীবিত সাহিত্যিক, রিটায়ার্ড অধ্যাপক মিহির দেব, রিটায়ার্ড অধ্যাপক এবং মুক্তিযুদ্ধের একজন কিংবদন্তি জীবিত সাক্ষী অধ্যাপক মানিক দেব, রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী আশিস কুমার বৈদ্য, প্রাক্তন সিইএম TTADC রাধাচরণ দেববর্মা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ধলাই জেলা পতিরাম ত্রিপুরা, বিশিষ্ট কবি, সাহিত্যিক মধুসূদন দেববর্মা প্রমুখেরা কে কি বলছেন এই 21শে ফেব্রুয়ারি নিয়ে, অর্থাৎ বাংলাদেশে 5ই আগস্টের পর সেখানের অন্যান্য বিভিন্ন রাজনৈতিক যে গতিবিধি প্রবহমান, এই অস্থির ব্যবস্থার মধ্য দিয়েও ঠিক সেভাবেই কি 21শে ফেব্রুয়ারি পালিত হবে 2025 সালে? কি বলছেন ওনারা, চলুন শুনে নিই। আমরা দেখেছি 5 আগস্ট AGT লাইভ 24/7 এর পর্দায় তাদের যে বিজয় দিবস সেটাও পালন করা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মানা হয়েছে। চাপে পড়ে তারা বাধ্য হয়েছে সেটাকে পালন করা 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর। তার পরবর্তী সময়ে থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যারা সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষীর লোকরা আছেন, এই ভাষাটাকে যথেষ্ট ভালোবাসেন, তাদের একটাই কৌতূহল যে এই নিউক্লিয়াস বলা যায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, তো সেই জায়গায় বাংলাদেশে কি এই বছর 2025-এ 21শে ফেব্রুয়ারি সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনুস তত্ত্বাবধায়ক সরকার পালন করবে কিনা, সেই পদক্ষেপ করবে কিনা? আমার ধারণা করবে, কারণ 21শে বইমেলাটার নাম 21-এর বইমেলা, এবং যে যাই বলুক, যারই মত যাই হোক,
বাংলাদেশিরা বাংলা ভাষার বিরুদ্ধে কখনো যাবে না এবং 21শে ফেব্রুয়ারির মতোই পালন হবে। ওটা তারা করবে, আমি তো বিশ্বাস করি করবে। সবচেয়ে বড় কথা, অন্যদের কথা ছেড়ে দিই, আমাদের কথাই বলি। আমি যদি বাংলা না জানি তাহলে তো আমি রবীন্দ্রনাথই পড়তে পারবো না। এবং একজন বাঙালি রবীন্দ্রনাথ পড়েনি বা পড়তে পারে না, এতে তো দুঃখের আর কোনো বিষয় হতে পারে না। ফলে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, এটার একটা উদ্দেশ্য এটা যে তাদেরকে আকৃষ্ট করা। এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা পালন করার সঙ্গে সঙ্গে কোনো বিভিন্ন সবাই করে, সর্বত্রই করে, দেশে বিদেশে করে, বাংলাদেশে তো অবশ্যই করে। আমরা ছোটদের কবিতা, ছোটদের প্রবন্ধ, ছোটদের গল্প এগুলি প্রতিযোগিতা করি, বসে একর মতো করে পড়ি, যাতে ঠিক আছে দেখি না আমিও একটা লিখি, এইভাবে সে একটু অগ্রসর হয়। এক কথায় যদি আমাকে বলতে হয়, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার দুটো দিক। একটা হচ্ছে আমি আমার মাতৃভাষা যেন বিকাশ পায়, সেটা এনশিওর করব, এবং আমাদের সন্তানসন্ততিরা যাতে তার মাতৃভাষা বুঝতে পারে, কিছুটা পড়তে পারে, এই স্তরে সে যায়। আমরা বাঙালি, আমাদের কাছে রবীন্দ্রনাথের কথা আছে, অন্য অঞ্চলে অন্য কবিরা আছেন, সেই কবিতাগুলো পড়বেন। আমার মাতৃভাষায় লেখা সাহিত্য যদি আমি পড়তে না পারি, আমি অসম্পূর্ণ মানুষ হব। এই সব ভেবেই আমরা এটাকে করি। বাংলাদেশ তো জন্ম হলো তার 1971-এ, কিন্তু মাতৃভাষা দিবস ওরা পালন করে আসছে 1952 থেকে। তারপরেও অনেক কিছু ঘটেছে, কখনো কখনো শহীদ বেদি ভেঙে দিয়েছে, স্মৃতির মিনার ভেঙেছে, তাতে কি হয়েছে, আমরা তো আছি শত শত লোক, এরকম কবিতা লেখা হয়েছে। কিন্তু যে ভয়টা তখন ছিল যে আমরা কি সবাই শেষ পর্যন্ত মাতৃভাষা ভুলেই চলে যাব, সেই ভয়টা কিন্তু এখনো যায়নি। ভারতবর্ষেই আমি পত্রপত্রিকায় দেখি, আমি যেমন বলছি আমাদের ছেলেমেয়েরা বাংলা পড়ে না, হিন্দিভাষী ছেলে মেয়েদের লেখকদের দুঃখ আছে যে আমাদের লেখা ছেলে মেয়েরা পড়তে চায় না, পড়তে পারে না। কারণটা কি সে ঠিক করে, কেন ঠিক করে, সে তো আর ঠিক করে না, তার বাবা ঠিক করে যে সে এমনভাবেই শিখুক যেটা তাকে মার্কেটে সহজে সে প্রতিযোগিতা করতে পারে। কিন্তু সবশেষে তো মানুষের একটা মন বলে কথা, একটা ভাবনা, একটা চিন্তা, একটা চেতনা। এই কারণেই মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে করা হচ্ছে। এবং এই যে আমি তোমাকে বললাম যে বাংলাদেশেও তো এখন এরকম চিন্তা চেতনা আসছে যে বাংলা কী হবে কি হবে না। আমাদের বিখ্যাত একজন বাংলা কবি বাংলাদেশের, তার নাম শামসুর রহমান, তার উপরে আঘাত হয়েছে, তার ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য আহত হয়েছে। অনেক
কবিতা তিনি লিখেছেন, আরও অনেক কবি লিখেছেন। তার একটা কবিতা আছে, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। তো অনেক বড় কবিতা, এখন তো আর অতটা পড়তে পারি না, আমি তবু 2-4 লাইন বলি। এখানে লিখছেন কবি শামসুর রহমান, 1972-এর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী, মানে বাংলা ভাষা। সেই ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস, তোমার মুখের দিকে আজ আর তাকানো যায় না। আমার বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। আমি যে কথাটা বলেছিলাম এটা তাই। বাংলাদেশ স্বাধীন দেশ, স্বতন্ত্র দেশ। একদিন ওই অঞ্চলে আমারও জন্ম হয়েছিল, আমার মতো অনেকের জন্ম হয়েছিল। ধর্মীয় কারণে দেশ বিভাজন হয়েছিল, আমরা উদ্বাস্তু হয়েছিলাম। আবার আমরা যেমন পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে বেরিয়ে এসেছি, এরকম বিহার টিহার থেকে উদ্বাস্তু হয়ে চলে গেছে। আমাদের এখনো পূর্ব বাংলা বলতে একটা স্মৃতি ভাসে। যাদের এর পরে জন্ম হয়েছে তাদেরও তো এটা নয়। এই যে ফেব্রুয়ারি মাসটাকে বাংলাদেশ বলে ভাষার মাস। 1 মাস ব্যাপী বই মেলা হয় ওখানে, এটার নাম হচ্ছে 21-এর বই মেলা। অনেক প্রতিষ্ঠিত লেখককে পুরস্কার দেওয়া হয়, এটা বলে 21-এ পুরস্কার। গত কয়েকদিন আগে, দিন 3 আগে, এখন বইমেলা চলছে, বইমেলার একটা স্টলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ ওখানে তসলিমা নাসরিনের একটি বই বিক্রি হচ্ছিল। এই যে পুড়িয়ে দেওয়া হলো, এটার কারণটা কি? বাংলায় বলে তো নয়, কারণ হাজার হাজার বাংলা বই বিক্রি হচ্ছে। এটা পোড়ানোর কারণ হচ্ছে তসলিমা নাসরিনের যে দৃষ্টিভঙ্গি জীবন সম্পর্কে, ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে, এটা তারা বরদাস্ত করতে পারে না। অনেক আগে থেকেই এই ভদ্রমহিলা নিজের দেশে থাকতে পারেন না, তিনি নির্বাসিতা। তার লেখায় হিন্দু নিপীড়নের কথা এসছে। হিন্দু নিপীড়নের কথাটা যখন আসছে, তখন একটা কথা বলা দরকার। আমি বয়স যখন 12-13, এই পর্যন্ত কিন্তু আমি পূর্ব পাকিস্তানেই ছিলাম। আমি দাঙ্গা হতে দেখেছি, 1950-এর দাঙ্গা আমি নিজের চোখে দেখেছি। লোককে মারা হচ্ছে আমি দেখেছি, নোয়াখালীতেও দাঙ্গা হয়েছে আমি দেখেছি, শুনেছি বিহারেও দাঙ্গা হয়েছে। এক জায়গায় মুসলমানরা হিন্দুদের মারছে, আরেক জায়গায় হিন্দুরা মুসলমানদের মারছে। এই যে ঘটনাটা, এটার পেছনে কিন্তু মূলত আছে রাজনীতি। আগুন কাউকে লাগিয়ে দিতে হয়, আপনি থেকে তো আগুন লেগে যায় না। তো এই ঘটনাটা ঘটলে কোনো না কোনো রাজনৈতিক দলের সুবিধা হয়। আমার অনেক মুসলমান বন্ধু আছে। আমি যখন
বরাক ভ্যালিতে ছিলাম, তার বন্ধু ছিল। মজার ব্যাপারটা হলো, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি ত্রিপুরায় আমরা 1980-তে একটি দাঙ্গা দেখেছি। একটা ছোট্ট ঘটনা থেকে এটাকে দাঙ্গায় পরিবর্তিত করে দেওয়া হলো। এখন কিছু লোক মারামারি করছে দেখে আরো কিছু লোক জুড়ে যায়। চেতনায় যদি এটা থাকতো যে এটা ঠিক নয়, তাহলে এটা হতো না। যে বই মেলা হচ্ছে 21শে ফেব্রুয়ারির শহীদদের স্মরণ করে, যে বই মেলা হচ্ছে বাংলা ভাষার কথা স্মরণ করে, যে বই মেলা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা মনে করে, সেখানে কিন্তু সাম্প্রদায়িকতা ঢুকে গেছে। যারা সেদিন 71-এর বাংলাদেশের যুদ্ধের, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল, যারা সেদিন অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, লোকবল দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, আজকে নতুন বাংলাদেশের একটা শক্তি, তারা সেই অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের পুরনো ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে। আমাদের ভয় হচ্ছে, আমরা আতঙ্কিত যে আগামী দিনের বাংলাদেশ আরেকটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, যেটা আমরা চাই না। ভারতবাসী হিসেবে আমরা একটা শান্তির বাংলাদেশ আবার দেখতে চাই। ভারতবর্ষের শান্তিপ্রিয় নাগরিক হিসেবে, ত্রিপুরার শান্তিপ্রিয় নাগরিক হিসেবে, যে ত্রিপুরার একটা বিরাট অবদান ছিল 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধে, তৎকালীন ত্রিপুরা 14 লক্ষ মানুষের বসবাসস্থল। আমরা সেই বিপদের দিনে বাংলাদেশের 14 লক্ষ শরণার্থীকে আমাদের বুকে জড়িয়ে ধরেছিলাম, তাদের আশ্রয় দিয়েছিলাম, তাদের দুবেলা দুটো ডাল ভাতের ব্যবস্থা করেছিলাম। বাংলাদেশে অত্যাচারিত হয়ে, লাঞ্ছিত হয়ে 1 কোটি মানুষ সেদিন ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেদিনের ভারতবর্ষ এই 1 কোটি বাংলাদেশের বাঙালিদেরকে আশ্রয় দিয়েছিলেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশের বাঙালিদের সম্মান রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ সেদিন মুক্তিবাহিনীর পাশে দাঁড়িয়েছিলেন। মুক্তিবাহিনীকে সর্বতোভাবে সাহায্য করে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি বাস্তবায়িত করেছিলেন। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্ববিধ সাহায্য করেছিলেন শেখ মুজিবকে। আজকের বাংলাদেশে সেই শেখ মুজিবকে অবমাননা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে। তার নামে একটা খেলার স্টেডিয়াম, সেখানে পর্যন্ত নামটাকে পাল্টে অন্য নাম আনা হয়েছে। কোন দিকে যাচ্ছে বর্তমান বাংলাদেশ? আজকের পদ্মা সেতু বাংলাদেশের গর্ব, বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের কর্মযজ্ঞ আমি নিজের চোখে গত বছর দেখেছি। আখাউড়া স্থলবন্দর পার হওয়ার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা পর্যন্ত একটা বিরাট কর্মযজ্ঞ শুরু হয়েছে। সিলেটে, চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলে চৌমুনি বাজার, রাস্তাঘাট, চারদিকে নতুন কর্মযজ্ঞ, একটা নতুন বাংলাদেশ আত্মপ্রকাশ করছে। অর্থনীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব রাজনৈতিক মঞ্চে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় সামনের সারিতে চলমান যে বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশের গতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আজকের বাংলাদেশে উন্নয়ন স্তব্ধ, খাবার নেই, তেল নেই,
চাল নেই, ডাল নেই, পেঁয়াজ নেই। একটা ভারত বিরোধী শক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের একমাত্র স্লোগান হলো ভারত বিরোধিতা। তৎকালীন মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, বাংলাদেশের লক্ষ লক্ষ লোকের প্রাণ নিয়েছিল, মেয়েদের লাঞ্ছনা করেছিল, অবমাননা করেছিল, 30 লক্ষ নারী পুরুষ নিহত হয়েছিল। এই নতুন শক্তি, বাংলাদেশের এই নতুন শক্তি ছাত্র জনতার দল, তারা কোটা আন্দোলনের নামে রাজনৈতিক আন্দোলনে সামিল হয়েছে। এখন তারা রাজনৈতিক ক্ষমতায় যাবার জন্য প্রচণ্ডভাবে ভারত বিরোধিতা শুরু করেছে। ভারতীয় সীমান্ত অঞ্চলগুলিতে তারা একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের যারা হিন্দু জনগণ, হিন্দু জনগোষ্ঠী এবং অন্যান্য অমুসলিম জনগোষ্ঠী, তাদের উপর তারা অত্যাচার চালাচ্ছে। বাংলাদেশ একটা নতুন দিশায় তারা পরিচালিত করার চেষ্টা করছে। আমাদের দুঃখ হয় যে বাংলাদেশ বিশ্বের প্রথম সারিতে এগিয়ে যাবার জন্য কর্মযজ্ঞ শুরু করেছিল। আজকের সেই বাংলাদেশে গরিব মানুষ, শ্রমিক মানুষ, কৃষক, তারা বাজার থেকে সাধারণ জিনিসপত্র কিনবার মতো অবস্থা তাদের নেই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আকাশ ছোঁয়া দাম। যারা আজকে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, তারা একবারও বাংলাদেশের ভবিষ্যতের কথা ভাবছেন না। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের কাছে আহ্বান রাখতে চাই, আবেদন রাখতে চাই, দেশটার দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান। সমস্ত জিনিসপত্র ভারতবর্ষ থেকে যেতে হয়, ভারতবর্ষ থেকে আমদানি করতে হয়। চাল পর্যন্ত ভারতবর্ষ থেকে আমদানি করতে হচ্ছে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ভোজ্য তেল, অটোমোবাইল পার্টস, সারা বাংলাদেশে যে সমস্ত অটোমোবাইল ঘোরাফেরা করছে সব ভারতবর্ষ থেকে নেওয়া। আজকে যদি এই রাস্তা স্তব্ধ হয়ে যায়, আগামী দিনে বাংলাদেশের অবস্থা কি হবে? বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। আপনারা কোথায়? আপনারা দেখছেন না? অর্ধেক ব্যাংক বন্ধ হবার পথে, অর্থনীতি বিপর্যস্ত। দেশটা চলছে বিদেশি লোনের উপর। সেটা কতদিন? এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের গরিব মানুষ, বাংলাদেশের শ্রমিক সমাজ, বাংলাদেশের কৃষক সমাজ, ছাত্র ছাত্রী ছেলেমেয়েরা। স্কুল কলেজ শুরু হয়ে গেছে, আজ পর্যন্ত অর্ধেক ছেলে মেয়ের কাছে নতুন সরকার বই পৌঁছে দিতে পারেনি। বই নেই। ছেলেমেয়েরা বলছে সামনের জুন মাসে আমাদের পরীক্ষা, আমাদের বই নেই। অর্ধেক ছেলেমেয়েরা এখন পর্যন্ত বই পায়নি, অথচ কালোবাজারে বই বিক্রি হচ্ছে। এটা বন্ধ করতে পারছেন না নতুন ইউনিসের সরকার, নোবেল বিজয়ী ইউনিসের সরকার বইয়ের কালোবাজারি বন্ধ করতে পারছেন না। বাজারে সস্তায় চাল পৌঁছে দিতে পারছেন না, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে পারছেন না, ব্যাংকিং ব্যবস্থাকে আপগ্রেড করতে পারছেন না, পরিবহন ব্যবস্থা জট লেগে আছে। রাস্তায় আন্দোলনে রয়েছে শিক্ষকরা, রাস্তায় আন্দোলন রয়েছে বিভিন্ন ঢাকার কলেজের ছাত্রছাত্রীরা। তারা কলেজগুলোতে অটোনমি চাইছে। আজকে ছাত্র সমাজ বিভ্রান্ত, সাধারণ জনগণ বিভ্রান্ত। সমস্ত বাংলাদেশে একটা অরাজকতা কায়েম হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী 21শে ফেব্রুয়ারি নতুন সরকার, ডক্টর ইউনূসের সরকার 21শে ফেব্রুয়ারিকে কিভাবে পালন করবেন আমরা বুঝতে পারছি। যে 21শে ফেব্রুয়ারিতে মুজিবের জয়গান হতো, যে 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের জনগণের জয়গান হতো, আগামী 21শে ফেব্রুয়ারিতে তারা তাদের রাজনৈতিক স্বার্থে
ব্যবহার করবার চেষ্টা করবে। সমস্ত বক্তৃতায়, সমস্ত দেয়াল লিখনে, সমস্ত অঙ্গসজ্জায় জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ষড়যন্ত্রের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে তুলে ধরবার চেষ্টা করবে আগামী 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার মর্যাদাকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করবার চেষ্টা হবে না। সেটা আমি গত 21শে ফেব্রুয়ারিতে কিছু কিছু প্রত্যক্ষ করেছিলাম ঢাকার ময়দানে, এবং আগামী 21শে ফেব্রুয়ারিতে এই উন্মত্ত ছাত্র জনতা যারা এখন রাজনৈতিক ক্ষমতা যাবার জন্য সমস্ত রকমের পরিকল্পনা নিচ্ছেন, বাংলাদেশে খুব তাড়াতাড়ি নির্বাচন করবার জন্য একটা শক্তি, আবার আরেকটা শক্তি খুব তাড়াতাড়ি নির্বাচন না করার পক্ষে, তারা যুযুধানভাবে একে অপরের সামনে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ সেখানে উপেক্ষিত, গরিব মানুষরা উপেক্ষিত, ছাত্রছাত্রীরা, শ্রমিক সমাজ তারা উপেক্ষিত। বাংলাদেশ একটা সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেটা চাই না। ত্রিপুরাবাসী হিসেবে আমরা চাই না, ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা চাই না। আমরা একটা শান্তিপ্রিয়, শান্ত, উন্নত, সমৃদ্ধ, শিক্ষা, স্বাস্থ্য এবং সমস্ত ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়ানো একটা বাংলাদেশকে আমরা প্রত্যক্ষ করতে চাই। আজকের বাংলাদেশের সাধারণ মানুষ অসুস্থ হলে কোথায় যাবেন? তাদের পক্ষে সিঙ্গাপুর যাওয়া সম্ভব না, তাদের পক্ষে মালয়েশিয়া যাওয়া সম্ভব না চিকিৎসার জন্য। তারা দৌড়ে আসতেন ভারতবর্ষে, তারা দৌড়ে আসতেন ত্রিপুরায়, তারা দৌড়ে আসতেন অ্যাপোলো হসপিটালে, তারা দৌড়ে যেতেন কলকাতায়। আজকে বাংলাদেশের গরিব মানুষ কোথায় যাবে? তারা আজকের বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, তারা এই কথাগুলো একবার ভেবেছেন? আমাদের আহ্বান রইল, অনুরোধ রইল, সার্বিকভাবে সমস্ত বাংলাদেশের কল্যাণের কথা আপনারা চিন্তা করুন। বাংলাদেশের 18 কোটি জনগণের, হিন্দু মুসলমান, তাদের স্বার্থের কথা চিন্তা করুন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সমস্ত চারদিক থেকে রয়েছে ভারতবর্ষের সীমানা। কোথায় যাবে বাংলাদেশ? আপনারা পাকিস্তানের দিকে তাকিয়ে আছেন। পাকিস্তান তো নিজেই বিপর্যস্ত, তাদের অর্থনীতি বিপন্ন, রাজনৈতিক ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা চলছে পাকিস্তানে। সেই পাকিস্তান বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। বাংলাদেশ এবং ভারতবর্ষ একে অপরের হাত ধরাধরি করে বাঁচতে হবে, থাকতে হবে, একে অপরকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই আগামী দিনে একটা উন্নত বাংলাদেশের সৃষ্টি হবে। না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আমরা আশা করব যে আগামী দিনের বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা এই সার্বিক প্রেক্ষাপটে সে দেশের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এগুলি পর্যালোচনা করবেন এবং সেই মতো তারা আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করবেন। নতুবা এখন যা চলছে বাংলাদেশে, এর ফলে বাংলাদেশের সমূহ সর্বনাশ হবে এবং আগামী দিনগুলো একটা ঘন অন্ধকারের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আমাদের প্রতিবেশী যদি শান্তিতে না থাকে, ভারতবাসী হিসেবে আমরাও শান্তিতে থাকতে পারবো না। এই বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছি, অর্থ দিয়েছি, গায়ের শ্রম দিয়েছি। প্রয়োজনে বাংলাদেশের জন্য আমরা আবার তাদের পাশে দাঁড়ানোর জন্য তৈরি আছি। আমরা একটা উন্নত বাংলাদেশ প্রত্যক্ষ করতে চাই। আমরা আশা করব এখনও বাংলাদেশে প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, যারা সুন্দর, উন্নত, সমৃদ্ধ, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, বিজ্ঞান এবং প্রযুক্তির দিক থেকে উন্নত একটা বাংলাদেশ দেখতে চায়। আমরা বর্তমান বাংলাদেশের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছ থেকে এই আশাই করি।
আগামী 21শে ফেব্রুয়ারি যারা আয়োজক রয়েছেন বাংলাদেশে, তাদের কাছে আমার আহ্বান রইল, আবেদন রইল যে আপনারা 21শে ফেব্রুয়ারিকে বাংলাদেশের গৌরব দিবস হিসেবে আবার পালন করুন। কোনো অবস্থায় আগামী 21শে ফেব্রুয়ারিকে আপনারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না। বাংলা ভাষা যে মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে সারা বিশ্বে, সেই বাংলা ভাষাকে মর্যাদায় প্রতিষ্ঠিত করবার জন্য ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৫২-র ভাষা আন্দোলন, এই সামগ্রিক প্রেক্ষাপটে ভাষার দাবিকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনারা সেই বাংলা ভাষার মর্যাদাকে কিভাবে আরও পল্লবিত, আরও সুশৃঙ্খলভাবে বিশ্ব জনতার কাছে পৌঁছে দেওয়া যায়, শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে আগামী দিনের 21শে ফেব্রুয়ারিকে আপনারা উদযাপন করুন। এতে আপনাদের মর্যাদা বৃদ্ধি পাবে, বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে এবং সারা বিশ্বে বাংলা ভাষার মর্যাদা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন বলে আমরা আপনাদের কাছে আশা করছি। এভাবে করব, তাহলে সমস্ত চিন্তা চেতনা মনন চেতন সমস্ত কিছু আমাদের মাতৃভাষা আসে। সে হতে পারে একজন জনজাতি সম্প্রদায়ের লোক, হতে পারেন একজন মালয়ালম লোক, হতে পারেন তিনি তামিলি ভাষী, হতে পারেন একজন বাঙালি, হতে পারেন একজন ইংরেজ। মাতৃভাষা, এই জন্য মাতৃভাষা বিশাল একটা কনসেপ্ট। মাতৃভাষা মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানেই ৫২ নয় শুধু, আন্তর্জাতিক মাতৃভাষা মানেই 19শে মে নয় শুধু, আন্তর্জাতিক মাতৃভাষা মানে ওই দিনটিকে, এই দিনে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সর্বপ্রথম মায়ের ভাষার জন্য রক্ত ঝরেছিল এবং সেই রক্ত, গৌরবের সঙ্গে বলছি, বাঙালি জাতিই ঢেলেছিলেন। মায়ের জন্য, মাতৃভাষার জন্য রক্ত ঢালার যে গৌরব পৃথিবীর ইতিহাসে আর অন্য কোথাও নেই। এই হচ্ছে বিশেষ তাৎপর্য। এখন এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আজও মা জিজ্ঞেস করেন, বৃদ্ধ মা জিজ্ঞেস করেন 21শে ফেব্রুয়ারি এলে গাছে কি পলাশ ফুটেছে? দেখতে পারেন না, দৃষ্টি ঝাপসা হয়ে গেছে, কিন্তু স্মরণে আছে 52, স্মরণে আছে 21শে ফেব্রুয়ারির প্রভাতী ভোর। এখন কি শিমুল ফুটেছে? শিমুল কি তেমনই লাল আছে? সেই লাল হয়েই ফুটে তো, ঠিক দেখতে পারি না, সে বুঝতে পারি না। এখনও কি পলাশ ফুটে? জিজ্ঞেস করেন। তার মানে কি? সেখানে শুধু শিমুল আর পলাশের কথা বলছেন না, তিনি মাতৃভাষা দিবসের কথা বলছেন, তিনি 21শে ফেব্রুয়ারির কথা বলছেন, তিনি 19শে মের কথা বলছেন, তিনি পুরুলিয়া মানভূম সিংভূম আন্দোলনের কথা বলছেন। এইভাবে আমরা ভাষাকে দেখতে শিখব, বুঝতে শিখব, আমাদের নতুন প্রজন্মকে বোঝাতে হবে। আজকে আমরা কতগুলো ঘটনায়, আশেপাশের ঘটনায় দেখতে পাচ্ছি তারা অতীতকে ভুলে যেতে চাইছে। তারা অতীত দিনের যে সুবর্ণ মুহূর্ত, অনেক কান্নাঘাম রক্তের বিনিময়ে যে সূর্যটাকে আমাদের পূর্বপুরুষরা তুলেছিলেন, জাগ্রত করেছিলেন, সেই সূর্যটাকে তারা ডুবিয়ে দিতে চাইছে অথবা ঢেকে দিতে চাইছে বা অস্বীকার করতে চাইছে। এই অকৃতজ্ঞতার দোষে যাতে আমরা দোষী না হই, নতুন প্রজন্ম যাতে আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে না পারে যে তোমরাই ভুলিয়ে দিয়েছ আমাদেরকে আমাদের মাতৃভাষা। তোমাদের অতিরিক্ত উদগ্র চাহিদার ফলে বা তোমাদের ভুল দৃষ্টিভঙ্গির ফলে, অথবা নিজেকে মানে টাইটুই পরিয়ে তো স্কুলে পাঠিয়েছে, স্কুলের ডেকোরাম, কিন্তু সেই সঙ্গে মাতৃভাষাটাকেই ভুলে দিয়েছ। বাড়িতে তো এইভাবে কথা বলনি। আমি যাতে ভুল উচ্চারণ না করি, আমি যাতে ভুলে না, মানে ইংরেজি ছাড়া আর কোনো ভাষা না বলি। আমরা যখনই স্কুল থেকে ফিরেছি তখনই তুমি ইংরেজিতে কথা বলা শুরু করে দিয়েছ। মা, তুমি তো ইংরেজিতে কথা বলেছ, কাম হিয়ার, টেক ইউর সিট, টেক ইউর ব্রেকফাস্ট, এসব বলতে শুরু করেছ। এখানেও যদি মাতৃভাষায় বলতে আমি হয়তো ভুলে যেতাম না। এই ধরনের কোনো কমপ্লেন করার সুযোগ যেন নতুন প্রজন্মকে আমরা না দেই, সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে একটা আবেদন রাখলাম। আজকে বাংলাতে কী ঘটনা ঘটছে সেটা বড় কথা নয়। ইদানিং আপনারা সকলেই জানেন, আমাদের বাংলাদেশ প্রতিবেশী
আমরা বলি তো প্রায় সময় যে বাংলা হাসলে আমরা হাসি, বাংলা কাঁদলে আমরা কাঁদি। বাংলা কাঁদছে বলেই মনে হচ্ছে আমরাও কাঁদছি। কারো কারো কাছে এটা বিপ্লব, কারো কারো কাছে এটা ভিন্ন ব্যাখ্যা। সেই বিষয়ে আমরা রাজনৈতিক তর্কে বিতর্কে যাব না। শুধু এটুকু বলেই বাংলাদেশ ভালো নেই এই মুহূর্তে। তো ভালো না থাকলেও যে শহীদের যে এখন একটা প্রশ্ন উঠতে পারে যে 52-এর সেই ভাষা আন্দোলনের যে থিম বা ভাষা আন্দোলনের যে স্পিরিট কিংবা সেই ভাব সেখানে কি কোথাও খণ্ডিত হয়েছে? মনে হয় না। যে হৃদয়ে হৃদয়ে রয়েছে এখন পর্যন্তই বহমান। হয়তো বা তাদের এখন সমস্যাটা অন্য ধরনের, কিন্তু তারা বাংলা ভাষাকে অস্বীকার তো করে না যেহেতু বাঙালি। বা আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস হয়তো পালিত হবে 21শে ফেব্রুয়ারি, পালিত হবে আশা করি, হবে। গত বছর তো হয়েছেই। তো সুতরাং আমরা একটা গর্বের দাবিদার এই ত্রিপুরা, যে সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরাই মাতৃভাষা এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে, বা তখনও সেভাবে স্প্রেড হয়নি, এই দিনটি আমরা পালন করছি। হয়তো 93 থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা স্ফুরণ আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এইরকম, পুরুলিয়ার কথা বললাম, সিংভূম মানভূমের আন্দোলনের কথা বললাম, 21শে ফেব্রুয়ারির কথা বললাম। আমাদের ত্রিপুরায় ধনঞ্জয় ত্রিপুরাকে নিয়েও এটা একটা যদিও বিতর্কিত, সেখানে ককবরক ভাষীরা দাবি করেন তিনি শহীদ হয়েছিলেন ককবরক ভাষার জন্য যে আন্দোলনটা ছিল রাজ্যিক অন্যতম ভাষা হিসাবে। তো সব মিলিয়ে টিলিয়ে আমরা ঠিকই আছে। আমাদের বাংলা ভাষা সম্প্রতি আপনারা জানেন এই বছরেই 2025-এ দ্রৌপদী ভাষার সম্মান পেয়েছে। অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। আমরা বাংলা একাডেমির পক্ষ থেকেও আন্দোলন করেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম, দিল্লিতে চিঠি পাঠিয়েছিলাম। সে যাই হোক, পশ্চিমবঙ্গ থেকেও গিয়েছে। তো বাঙালিদের এই আরেকটি দাবি ভারত সরকারের কাছে ছিল, ভারতীয় হিসাবে আমাদের। তো সেখানে ভারত সরকার এই 3রা মার্চ গত 2024 3রা মার্চ বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। ধ্রুপদী ভাষা মানে হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ একসময় আমরা উর্দুকে আর সংস্কৃত বা এই ধরনের আরবি এই ধরনের ভাষাকে বলতাম। এখন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে প্রায় 11টি ভাষা। সেখানে উড়িয়া আছে, অহমিয়া আছে, বাংলা আছে, মারাঠি আছে, গুজরাটি আছে, তামিলি ভাষা রয়েছে, বিভিন্ন ভাষা রয়েছে। তো ধ্রুপদী ভাষার সম্মান আমরা পেলাম মানে কি, এটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেলাম। এখন প্রশ্ন উঠতে পারে কি লাভ? লাভ অনেকগুলো ক্রাইটেরিয়া লাগে ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে। আমাদের 2000 বা 1800 বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখাতে হয়েছে, চর্যাপদকে সামনে আনতে হয়েছে। বাংলা ভাষায় প্রথম গ্রন্থ 8ম শতাব্দীতে, কেউ কেউ বলছেন 10ম শতাব্দীতে, তাতেও যে ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যায়। আমাদের শিশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের, সেখানে একটা প্রত্নলিপি পাওয়া গেছে। আমাদের অনেকগুলো জিনিস দেখাতে হয়েছে। দেখানোর ফলে পশ্চিমবঙ্গ থেকেও দেখানো হয়েছে, ত্রিপুরা থেকেও আমরা দেখিয়েছি। সব দেখানোর ফলে আপনার শেষ পর্যন্ত ভারত সরকার এই গত বছর একটু লেট হয়ে গেছে। আসলে আমাদের আন্দোলন ছিল, কিন্তু যে ডকুমেন্টগুলো তারা চাইছিলেন দিল্লিতে, সেখানে যে একটা কমিটি রয়েছে, তারা যে চাইছিলেন সেটা পাঠাতে, গুছিয়ে গাছিয়ে পাঠাতে দেরি হয়েছে। তো সেই যাই হোক, এই চর্যাপদকে দিয়েই কিন্তু উড়িষ্যা আরও আগে 2014তেই তারা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়ে গেছে। অথচ আমরা সেটাকে এস্টাবলিশ করতে আমাদের একটু সময় লাগলো। তার সঙ্গে আরও কিছু প্রত্নতত্ত্ব দিয়ে আমরা চাইলাম এমন যে আমাদের ডিমান্ড যেন চাইলেই আমরা পেয়ে যাই। পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগে কোথাও যাতে মানে স্ল্যাক না থাকে বা লেক না থাকে, শেষ পর্যন্ত আমরা পেলাম। তারপর কি? আমরা আজকে একটা প্রশ্ন জেগেই থাকে। আমরা এত আন্দোলন করলাম, 52-এর ভাষা আন্দোলন করলাম, 19শে মেয়ের ভাষা আন্দোলন করলাম, 11 শহীদ হলো, এখানে 5-7 জন শহীদের নাম পাচ্ছি। আবার পুরুলিয়াতে কোনো রক্তপাত ঘটেনি বললাম, শান্তিপূর্ণ অহিংস আন্দোলন, সেখানে গুলিটুলিও লং মার্চ হয়েছে কলকাতা পর্যন্ত, বিধানচন্দ্র রায়ের কাছে ডেপুটেশন দিয়েছে, সব হয়েছে, গুলিগালাজ সেখানে হয়নি, শহীদ কেউ হয়নি। কিন্তু আন্দোলনটাকে তো গুরুত্ব দিতেই হবে। এত কিছু করলাম, এখন আমরা কোন পর্যায়ে আছি? আমাদের নাতিকে ইংরেজি
মাধ্যম স্কুলে না পাঠাতে পারলে মনে কোনো তুষ্টি পাই না। নিজের একটি জেনারেশনকে আমি বাংলার জন্য ফাইট করছি, গলা বাজাবো, 21 তারিখে বা 19 তারিখে আমরা আবার সোচ্চার হব, কিন্তু বাড়ির ছেলেটিকে পাঠিয়ে দেবো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। এখন এটা ঠিক আন্তর্জাতিক স্তরীয় বা যে ভাব বিনিময়ের জন্য, কিংবা পাশ্চাত্যের জ্ঞান অর্জনের জন্য, কিংবা নিজের সন্ততিদের ফিউচার, তাদের যে কেরিয়ার গঠন করার জন্য রিসার্চ বইগুলো বেশিরভাগই ইংরেজিতে, এগুলো দরকার আছে। কিন্তু এইটা বলবো কেন, এরকম শুনি কেন যে আমার ছেলে বাংলা বলতে পারে না, গর্বের সঙ্গে আমার মেয়েটি বাংলা জানে না, সে ইংলিশ মিডিয়ামে পড়ে। যদিও একটা বাংলাটা বাধ্যতামূলক, গভর্নমেন্টকে বাধ্যতামূলক করতে হয়েছে, কারণ তারা পড়তে চায় না, বাধ্যতামূলক করতে হয়েছে। প্রাইভেট টিউটারিয়ে কোনো মতে সে পাসটা করে নেয়, অন্য সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করে, কিন্তু তারপর সে বাংলা বলে না। আমাদের অনেক পণ্ডিত ব্যক্তি, আমি নিজে জানা আছে, সে ভালো বাংলা জানে, কিন্তু সে বাংলা কথা বলবে না, ইংরেজিতে কথা বলবে। আপনারা যে কোনো টিভি চ্যানেলে যে কোনো জায়গাতে দেখবেন যে ইংরেজি মিশ্রিত ডায়লগ দিতে না পারলে নিজেকে প্রগতিশীল মনে করে না, প্রগ্রেসিভ মনে করে না, পণ্ডিত মনে করে না। আর কেউ যদি আধা বাংলা, আধা হিন্দি, আধা ইংরেজি বলে, যথেষ্ট তাকে স্মার্ট বলি, তার প্রশংসাও করি, শিক্ষিত লোক এরকম বলি। আমাদের ভাবটার মধ্যে একটা দৈন্যতা চলে এসছে, আমাদের চিন্তার ক্ষেত্রে একটা দৈন্যতা চলে এসছে। এটাকেই নীরশ্রী চৌধুরী লন্ডনে বসে বলেছিলেন আত্মঘাতী বাঙালি। এখন আমরা আত্মঘাতী বাঙালি কিনা, চতুর্দিকের যে পারিপার্শ্বিক কতগুলো জিনিস দেখছি, নিজেদের মধ্যে নিজেদের লড়াই, কখনো রাজনীতির নামে, কখনো অর্থনীতির নামে, কখনো সমাজনীতির নামে, কখনো ধর্মের নামে। আমরা যখন এগুলো রবি ঠাকুর বলেও ছিলেন, আবার নজরুলও বলেছিলেন যে আমাদের এই টিকি এবং দাড়ির লড়াইটা কবে থামবে। আমি হ্যান্ডশেক করাতে পারছি না, তার একটা দুঃখ ছিল, এবং দুঃখ নিয়েই তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এই একটা পর্যায়ে আমরা এখন রয়েছি। দুঃখ লাগে, আমাদের সচেতন হতে হবে। আবার আজকে আমাকে এখানে বসানো হয়েছে, এটা একটা পজিটিভ দিক। আজকে এই নিয়ে আলোচনা হচ্ছে, একটা পজিটিভ দিক। এই নিয়ে আরও আলোচনা হবে, নানা চ্যানেলে কথা হবে, পত্রিকায় লেখা হবে, বা মানুষ আবার আত্মবিশ্লেষণ করবেন। আত্মবিশ্লেষণ করে দেখবেন যে আমরা কি, মানে যে আন্দোলনটা শুরু করেছিলাম, যে লড়াইটা রক্ত ঢেলে, এক বুক রক্ত ঢেলে যে আন্দোলনটা করেছিলাম, সেটা সাকসেসফুল হওয়ার পরে, সাফল্যমণ্ডিত হওয়ার পরে কেন আবার আমাদের মধ্যে কোথাও কোথাও বিচ্যুতি দেখতে পাচ্ছি? কেন ভাই মিলতে পারছি না, কোলাকুলি করতে পারছি না, মাঝখান দিয়ে খেজুর কাটা কোথায় ঢুকে যাচ্ছে? এই একটা বিশ্লেষণ আজকে হবে। আজকের এখানেও আমাকে এজিটিভি, যে এজিটি লাইভ যে একটা নিউজ চ্যানেল এটা রয়েছে, কিংবা এখানে একটা টক শো হচ্ছে, কিংবা আমরা অনলাইনে এই আলোচনা আজকে অনেকে দেখবেন, অনেকে দেখছেন। তো সুতরাং এই পর্যায়ে এটাকে আমি পজিটিভ হিসাবে দেখব, যে আমাদের আত্মবিশ্লেষণ আমরা এখন এই দিনে করব। 19শে মে করব, 21শে ফেব্রুয়ারিতে করব, সিংমুং মানমুং দিবস ওই এপ্রিল মাসে হয়, ওই সময় করব, বা অন্য সময় সারা বছরে করতে থাকব। এবং সবচেয়ে বড় কথা, নিজের মাকে ভালোবাসবো, তারপর আমি মাসিকে প্রণাম করতে যাব। আগে নিজের মাকে প্রণাম করে ঘর থেকে বেরোবো, তারপরে মাসি পিসি যারা আছেন তাদের প্রণাম করব। অর্থাৎ মাতৃভাষা ফার্স্ট, তারপরে আমার ভ্রাতৃভাষা, মাতৃভাষা মাতৃ সংস্কৃতি, তারপরে ভ্রাতৃভাষা ভ্রাতৃ সংস্কৃতি। এইভাবে যদি আমরা একটা মেলবন্ধন করে নিতে পারি, তাহলে আশা করি আমাদের নিজের মাও সুরক্ষিত থাকবেন, আমার মাসিও সুরক্ষিত থাকবেন। আজকে আপনারা জানেন যে ব্যবহারের অভাবে, প্রয়োগের অভাবে, লেখার অভাবে, সংরক্ষণের অভাবে পৃথিবী থেকে কয়েকশো ভাষা হারিয়ে গেছে। কিছু ভৌগোলিক কারণে হারায়, কিছু যেমন সুনামির সময় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু কিছু দ্বীপ নষ্ট হয়ে যাওয়ার, ডুবে যাওয়ার পরে, তলিয়ে যাওয়ার ফলে, মানুষ শুদ্ধ তলিয়ে যাওয়ার ফলে সেখানে কিছু ভাষা হারিয়ে গেছে। জারুয়া নামে একটা সংস্থা এখনও, মানে একটা গোষ্ঠী এখনও টিকে আছে। এছাড়াও আমাদের এই ত্রিপুরাতেই করবং, সম্ভবত 20-22 জনের বেশি লোক কথা বলে না। সংরক্ষণ করতে না পারলে এটা থাকবে না। এইভাবে আমরা যদি নিজেদের ভাষা কখন বিপন্ন হয়, ভাষাভাষী লোক যখন থাকে না, অথবা সেই ভাষাকে যদি আমরা উপেক্ষা করি। এই দুটি কারণ মূলত। যদি চর্চা না করি, আমাদের চর্চায় না থাকে, আমরা যদি না লিখি। লোকসংস্কৃতি নিয়ে আজকে গবেষণা হচ্ছে বলেই টিকে আছে। এই গবেষকরাই, আমি বলবো, গ্রাম বাংলাতে গিয়ে দেখেছি এখন ঢেকি নেই, সেখানে কল চলে এসছে।
তাঁত চলে গেছে, কুমারপাড়া নীরব হয়ে যাচ্ছে, লোকসংস্কৃতি, লোককৃষ্টি কিংবা লোকশিল্প অনেক কিছুই চলে যাচ্ছে। আবার অনেক কিছুকেই আজকে এখানে দেখা যাচ্ছে আলপনা গ্রাম করে আলপনাকে রক্ষা করতে হচ্ছে। এখানে গ্রামীণ হাট করে আগরতলার উপকণ্ঠে গ্রামীণ হাটের যে একটা স্বাদ পিঠেপুলি উৎসব করতে হচ্ছে। সেদিন একটা অনুষ্ঠানে আমাকে নিয়ে গেল বিশেষ অতিথি হিসেবে, চিড়েমুড়ি উৎসব। চিড়েমুড়ি উৎসব প্রথম হলো। চিড়েমুড়ি আমাদের যে একটা লোকখাদ্য, লোকসংস্কৃতি নিয়ে সর্বানন্দ মণ্ডল বা এরা গবেষণা করেন, আমিও কিছু কিছু করি। তারা জানেন যে লোকবাদ্য, লোকখাদ্য, লোকপোশাক, লোকযন্ত্র নানা বিষয় রয়েছে। তো এগুলো সবগুলো নিয়ে কিন্তু লোকগান, লোকছড়া, প্রবাদ প্রবচন, তো সব কিছু নিয়ে বিয়ের গান, ধামাইল গান কিংবা ট্রাইবেলদের নিজস্ব কতগুলো লোকরীতি রয়েছে, লোককথা রয়েছে, লোক আঙ্গিক রয়েছে, লোক নিষেধ রয়েছে, যাকে আমরা টোটেম বলি, লোকপ্রতীক রয়েছে। তো এই সার্বিকভাবে আমাদের গবেষকগণ, কিছু কিছু গবেষকগণ এগিয়ে আসছেন বলে, এবং আমরা এইভাবে চর্চা করছি বলে, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও গর্বের সঙ্গে বলতে হয়, এখনও কিন্তু আমাদের ভাষাকে যারা প্রধানত লালন পালন করে থাকেন গ্রামের মানুষ, গ্রামে 70% মানুষ থাকেন, 80% মানুষ থাকেন, তারাই মূলত বিশুদ্ধ আমাদের মাতৃভাষাকে, মাতৃ সংস্কৃতিকে, এখনও তাদের উঠানে সূর্য পূজা হয়, সূর্যদেবকে পিঠা দেওয়া হয়, এখনও বেলভাতার ব্রত হয়, সে ব্রতকথা পাঁচালী, সেখানে পদ্মপুরাণ, এখন আমাদের এখানে সরকারকেও করতে হচ্ছে, কারণ এর যাতে হারিয়ে না যায়। সেইভাবে মাতৃভাষাকেও আমাদের এই নিয়ে আরও গবেষণা করতে হবে, এবং ধীরে ধীরে একটা সময় আমরা চর্যা পদে টাল হতো, মানে অনেকগুলো মৈথিলি কিংবা অপভ্রংশ, মাগধী প্রাকৃত নানা ভাষা, অনেকটা সান্ধ্য ভাষা, অনেকটা আলো আধারী ভাষার মতো ছিল। সেই বাংলা আজকে ঝরঝরে বাংলা না, শুধু পৃথিবীর মিষ্টতম ভাষা সম্মান পেয়েছে। রাষ্ট্রসংঘ বলছে বিশ্বের অন্যতম মিষ্টতম ভাষা, মিষ্ট ভাষা প্রায় 5ম স্থানে আছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে 7ম স্থানে আছে বলে জানতাম। সারা পৃথিবীতে 30 কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। পৃথিবীতে আমরা জানেন ইসরায়েলে 1 কোটি বেশি মানুষ নাই। 1 কোটির বেশি মানুষ নেই। বহু রাষ্ট্র আছে 2 কোটি, 1.5 কোটি, 1 কোটি, কয়েক লক্ষ লোক নিয়েও এরকম রাষ্ট্র আছে। সুতরাং সেই দিক থেকে 30 কোটি, 35 কোটি মানুষ যদি বাংলা ভাষায় কথা বলে, তাকে নিয়ে নেগেটিভ কিছু বলার উপায় নেই। তাকে নিয়ে আমাদের আশা করতে হবে। আমি আগারও যেটা বলছিলাম, ফিরে যাচ্ছি ওই গীতাঞ্জলির কথাতে। আসলে আমাদের অনেক ভাষা, ইংরেজিতেই বলি, উর্দুতেই বলি, সংস্কৃতেই বলি, প্রথম ভাবটা মাথার মধ্যে আসে মাতৃভাষায়। আমি বাঙালি, আমি যদি ইংরেজিতেও বক্তৃতা দিতে যাই, ইংরেজিতেও যদি লিখতে যাই, প্রথম ভাবটা আমাকে ভাবতে হবে বাংলায়। এই লিখব, এই কথাটা বলবো, এইভাবে ওই ফুলটার এই সৌন্দর্য বর্ণনা আমি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো প্রতি বছর সারা বিশ্বে এই মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে, আমরা সবাই জানি। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যেহেতু এটার আতুরঘর বলা যেতে পারে, সেখানে 5ই আগস্ট একটা রাজনৈতিক উথাল পাতালের দরুন পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে বাংলাদেশের যে বিজয় দিবস 16ই ডিসেম্বর, ওইটা নিয়ে অনেক সমালোচনা, অনেক কিছু শোনা গিয়েছিল। বিজয় দিবসও পালন করা যাবে না। ইভেন যিনি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার স্মৃতিসৌধ থেকে শুরু করে ওনার স্ট্যাচু ইত্যাদি ডিসমেন্টল করা হয়েছে, সবই আমরা দেখেছি। এবং এটাও পরবর্তীকালে শোনা গিয়েছে ওনাকে জাতির জনক হিসাবে সেখানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা এটাকে স্বীকৃতি দেবেন না ইত্যাদি। এবং সর্বশেষ আমরা দেখতে পেলাম এখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি ধানমন্ডি, সেটাকে ভাঙা হয়েছে। এদিক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রাণ বাঁচানোর জন্য ভারতে অবস্থান করছেন, এই ধরনের খবরও আছে পত্রপত্রিকায় আমরা যতটুকু জেনেছি। সবচেয়ে বড় আশঙ্কাজনক একটা ব্যাপার হচ্ছে কি, সাধারণ মানুষ যারা মাতৃভাষাকে ভালোবাসেন, যে কোনো জাতিগোষ্ঠী হতে পারেন, তারা তাদের মাতৃভাষার প্রতি একটা ভালো আকর্ষণ, শ্রদ্ধাবোধ থেকেই তারা এই আশঙ্কাটা প্রকাশ করছেন। এ বছর 2025-এর 21শে ফেব্রুয়ারি কি সেই চিরাচরিত
মাতৃভাষার প্রতি সম্মানবোধ, শ্রদ্ধাবোধ এবং অনুষ্ঠান ইত্যাদি বাংলাদেশে হবে কিনা আপনি কি মনে করছেন? না, এটা তো 21শে ফেব্রুয়ারি, এটা তো এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটা এখন রাষ্ট্রসংঘ থেকেই এটাকে, এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দিয়েছে, প্রতিপালন হয়ে আসছে। এখন বাংলাদেশে কি হবে না হবে এটা তো আমি এখান থেকে জানবার কথা না, বা এটা একটা দেশের বিষয়ে বড় বেশি বলবার সুযোগও নাই। তবে বাংলাদেশ কি করবে না করবে, সারা পৃথিবী এই দিনটাকে শ্রদ্ধা জানাবে। আমাদের দেশও শ্রদ্ধার নিচেই জানাবেন। আমরাও আমাদের রাজ্যে আমরা শ্রদ্ধা জানাবো। আমরা গতকালই আমরা একটা মিটিং করেছি যে আমরাও আন্তর্জাতিক ভাষা দিবস, এটা তো এখন শুধু বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, যদিও বাংলা ভাষার জন্যেই এই আন্দোলনটা হয়েছে, কিন্তু ভাষার জন্য এই যে বাংলাদেশও যেমন শহীদ হয়েছেন, শিলচরও আমরা দেখেছি বাংলা ভাষার জন্য সেখানে শহীদ হয়েছে। বিভিন্ন দেশে দেশে রাজ্যে রাজ্যে ভাষার জন্য, মাতৃভাষার জন্য সেখানে অনেকেই প্রাণ দিতে আমরা দেখেছি, শহীদ হতে দেখেছি। আমাদের রাজ্যেও এই যে 3 তারিখ মার্চ ককবরক ভাষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন ধনঞ্জয় ত্রিপুরা, সেদিনও আমরা গোটা রাজ্যের মধ্যেই এই দিনটা আমরা প্রতিপালন করব। কেন্দ্রভাবে আগরতলাতেও আমরা সেদিন এই ভাষা, ককবরক ভাষার শহীদ যিনি ধনঞ্জয় ত্রিপুরা, সেই ভাষার মানে শহীদ দিবসটা আমরা উদযাপন করব। কাজে বাংলাদেশে সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনা ঘটছে, এগুলি যদিও তাদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আভ্যন্তরীণ ব্যাপার হলো আমরাও তো মানুষ, এখন বিশ্বায়নের ফলে সবাই তো সবাইকে দেখছে। আমি অন্ততপক্ষে এতটুকু বলতে পারি, এই সমস্ত ঘটনা অনভিপ্রেত ঘটনা, যদিও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। তবে আমরা বিশেষ করে আমি চাইব যে আন্তর্জাতিক যে ভাষা দিবস, এটাকে বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যেখানেই হোক, প্রত্যেক জনগোষ্ঠী তার মাতৃভাষা সম্মানার্থে এটাকে, এই দিনটাকে উদযাপন করা দরকার। এটা তো আরও মানে আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গর্বের বিষয়। বাংলা ভাষা আন্দোলনের মানে ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ক্ষেত্রে মানে রাষ্ট্রসংঘ পর্যন্ত যে দিনটাকে মানে স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছে, আর বাংলাদেশের সংকীর্ণ নিজেদের রাজনীতির জন্য এগুলি মানে থেকে দূরে থাকা, এটা বোধহয় মানে ঠিক হবে বলে মনে হচ্ছে আর কি। এটা হওয়া উচিত হবে না। নিশ্চয়ই যদি হয়ে থাকে, নিশ্চয়ই আমরা অপেক্ষায় আছি। আমাদের বক্তব্য থাকবে যে না, এটা তো একটা দেশের গণ্ডিতে আবদ্ধ নয়, এটা আন্তর্জাতিক ক্ষেত্রেই শুধু এই ভাষার শহীদ না, আজকে প্রত্যেক জনগোষ্ঠীর ভাষাকে সম্মান করা, যাদের ভাষা এখনও এমনিতেই এখন মানে বিশ্বায়নের ফলে পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে গিলে খায়, একইভাবে বড় ভাষা, বড় বাণিজ্য, বড় সংস্কৃতি, বড় ইন্টারনেট যাদের আছে, বড় টিভি চ্যানেল যাদের আছে, বড় পত্রিকা যাদের আছে, বড় আপনার নেট, গুগল যাদের নিয়ন্ত্রণে চলে, তাদের ভাষা, তাদের সংস্কৃতি এমনিতেই এখন ছোট ছোট জনগোষ্ঠীর ভাষাগুলিকে গিলে খাবার মতো উপক্রম চলছে। মাতৃভাষা মায়ের ভাষা। আগামী 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটিকে আমরা যথা মর্যাদা সহিত পালন করি ভারতের বিভিন্ন রাজ্যে, এবং আমাদের রাজ্যেও সে ভাষা পালন করা হয়। আমরা দেখেছি আমাদের রাজ্যের মধ্যে আমাদের বাংলা ভাষা ছাড়াও
এখানে প্রায় 19টি ট্রাইবেল বা জনজাতি বা আদিবাসী বলুন, তার মধ্যে প্রায় 12-13টি ভাষা, 12-13টি টাইপ গ্রুপ ভাষা আমরা বলি। তারপরে চাকমা আছে, মলসম আছে, ইত্যাদি ইত্যাদি আছে, মগ আছে। তো সব ভাষাকে আমরা শ্রদ্ধা করি, কারণ নিজের মাতৃভাষা ছাড়া নিজের সংস্কৃতি, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখা সম্ভব না। মাতৃভাষা ডেভেলপ হলেই পরে আমাদের মানে সংস্কৃতি ডেভেলপ হবে এবং মাতৃভাষাকে আমরা, সকল ভাষাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই। বিশেষ করে আমি অভিনন্দন জানাবো যে 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কো মাতৃভাষা দিবস হিসাবে পালন করার জন্য স্বীকৃতি দিয়েছেন। তো এটা 99, আজকে 2025, প্রায় 26 বছরে অনেকটাই অগ্রগতি হয়েছে। এই ভাষাকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাওয়ার জন্যে আমরা দেখেছি 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত বিষম সংগ্রাম হয়েছিল এবং আত্মবলিদান দিয়েছিলেন, বিশেষ করে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য। এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং নিবেদন থাকবে। সবাই যেন যথা মর্যাদা সহিত পালন করেন, তার জন্য আমাদের আবেদন থাকবে। আমাদের রাজ্যে বিভিন্ন ব্লকে বা মহকুমায় বা জেলা স্তরে এই ভাষা দিবস পালন করা হয়। তো এবারও সব ব্লকেই আমার মনে হচ্ছে পালন করা হবে। এখনও সরকারিভাবে আমাদেরকে কিছু জানায়নি। তো আমরা যদি আমাদেরকে তারা জানায়, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব এই দিবসটাকে যাতে সুন্দরভাবে পালন করা হয়। আশঙ্কা তো আছেই, আমাদের এই বাংলাদেশের যে বিপদ একটা আশঙ্কা, তার মধ্য থেকেও সব আশেপাশের রাষ্ট্র বা রাজ্যের লোকেরা আশা করছে বা আশা জাগে যে ইউনিট সরকার যে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হয়তো পালন করতে বাধ্য হবে অথবা করবে। কেননা ভাষা হলো আমাদের চলার ক্ষেত্রে, যা একে অপরের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে ভাষা খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে ভাষা দিবস হয়তো পালন করবে আমাদের বিশ্বাস। হয়তো ইউনিট সরকার এটা পালন না করে থাকবে না। উনিও খুব ভালো এক শিক্ষিত, ডক্টরেট ডিগ্রি নেওয়া, আবার শান্তির জন্য নোবেল পুরস্কারও পেয়েছিল। কিন্তু সেই নোবেল পুরস্কারের যে শান্তির যে নোবেল পুরস্কার, তা দিক থেকে চিন্তা যদি উনি করেন, তাহলে হয়তো তার সরকারও ভালো কাজ করবে এবং বাংলাদেশকেও রক্ষা করতে পারবে। এই ভুল হয়তো করবে না, আশা রাখি।